সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর এলাহি, প্রভাষক, আইসিটি নওয়াবিকি কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি মূলত এই তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে কিছু আলোচনা শুরু করব, কারণ এই প্রথম দিককার কিছু বিষয় রয়েছে যেগুলো এই বিষয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা তৃতীয় অধ্যায়ে যে বিষয়টি পড়ব সেই বিষয়বস্তুটির নাম কি? সেটির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখন প্রশ্ন আসতে পারে শিক্ষার্থীরা, সেটি হলো আমাদের বিষয়টির নাম হচ্ছে আইসিটি, মানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। তো যেখানে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি নিয়ে আলোচনা, সেখানে কেন সংখ্যা পদ্ধতির মতো বিষয় এর অন্তর্ভুক্ত? আসলে এই ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির যে অন্যতম উপাদান বা অন্যতম ডিভাইস কম্পিউটার, সেটি আসলে নিয়ন্ত্রিত হয় ডিজিট বা সংখ্যা দ্বারা। এই কারণেই কিভাবে কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যাবলীগুলো এই ডিজিট দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটিও আমাদেরকে একটু জানার জন্যই মূলত আমাদের এই আইসিটি বিষয়ের মধ্যে কি করা হয়েছে, সংখ্যা পদ্ধতি অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই অধ্যায়ে সংখ্যা পদ্ধতির সাথে আরো একটা কি জিনিস আছে, ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, অ্যাকচুয়ালি কম্পিউটার একটা ডিজিটাল ডিভাইস, আর এই ডিজিটাল ডিভাইসটাকে নিয়ন্ত্রণ করতে গেলে এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আসলে ডিজিট বা সংখ্যা, যেখান থেকেই কিন্তু আসলে এই ডিভাইসটার নাম এসেছে ডিজিটাল ডিভাইস। অ্যাকচুয়ালি ডিজিট দ্বারা এই ডিভাইসটা নিয়ন্ত্রণ হয়, তাই এই ডিভাইসটার নাম কিন্তু আসলে ডিজিটাল ডিভাইস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফিরে আসি আজকের আলোচনায়। আমরা মূলত আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতির প্রাথমিক কিছু বিষয় নিয়ে। তো প্রথমে জেনে নেই আসলে সংখ্যা পদ্ধতি কি। বলা হচ্ছে যে কোনো পরিমাণ প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেটি হচ্ছে অঙ্ক। এই এক বা একাধিক অঙ্ক এবং চিহ্ন মিলে তৈরি হয় সংখ্যা। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশের জন্য পদ্ধতিকেই বলে সংখ্যা পদ্ধতি। অন্য কথায়, যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা একটু সংজ্ঞাটাকে বুঝি। কোনো পরিমাণ প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেটি হচ্ছে অঙ্ক। অর্থাৎ আমরা সাধারণত কোনো পরিমাণ ব্যবহার করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। কেমন চিহ্ন? এই যেমন ধরো যে 570, এটি একটা চিহ্ন। মূলত এখানে 5, 7 বা 0 এই প্রত্যেকটি কিন্তু এক একটি চিহ্ন বা অঙ্ক। তাই বলা হচ্ছে কোনো পরিমাণ প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেটি হচ্ছে অঙ্ক। অর্থাৎ এখানে 570 একটা পরিমাণ আমরা প্রকাশ করছি, কিন্তু এই পরিমাণ প্রকাশ করতে যে আমরা যে চিহ্ন ব্যবহার করতেছি, এই 5, এই 7, এই 0, এগুলো কিন্তু এক একটি চিহ্ন বা প্রতীক। কেন বললাম? বাংলায় 570 এভাবে লেখে, বাট ইংরেজিরা 570। বাঙালিদের কাছে এইটার যে মান, ইংরেজিদের কাছে এইটার সেই মান। বাঙালিদের কাছে এটির যে মান, ইংরেজিদের কাছে এটিরও সেই মান। বাঙালিদের কাছে এটির যে মান, ইংলিশের কাছে এটিও সেই মান। অর্থাৎ এগুলো সবই কিন্তু আসলে এক একটা প্রতীক বা চিহ্ন। এই এক বা একাধিক অঙ্ক বা চিহ্ন মিলে তৈরি হচ্ছে একটা সংখ্যা। অর্থাৎ 5, 7, 0 বলা হচ্ছে একটি মিলেও একটা সংখ্যা হতে পারে, একাধিক প্রতীক দিয়ে একটা সংখ্যা হতে পারে। যেমন যদি 4, এই 4, এই একটা প্রতীক বা একটা চিহ্ন, এ কিন্তু একটা সংখ্যা। আবার 4 এর সাথে একটা 5 মিলে সেটি হচ্ছে আরেকটি সংখ্যা। মূলত এটি তৈরি হচ্ছে এক বা একাধিক অঙ্ক বা চিহ্ন মিলে। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা এই সকল অঙ্ক ব্যবহার করে এই যে সংখ্যাটা আমরা লিখেছি, এটি লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি, মূলত সেটি বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। অন্য কথায়, যে পদ্ধতির মাধ্যমে এই সংখ্যা প্রকাশ বা গণনা করা হয় সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে প্রধানত ভাগ করা হয়েছে দুইটি ভাগে, যার প্রথমটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা এবং অন্যটি হচ্ছে পজিশনাল সংখ্যা। এই পজিশনাল এবং নন পজিশনাল, এটি কিন্তু আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে, কারণ এটা থেকে যেমন পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক তেমনি এই জিনিসটার উপরে এই সংখ্যা পদ্ধতির অনেক কিছু বোঝাও কিন্তু নির্ভর করে।
তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটি একটি প্রাচীন পদ্ধতি। মূলত সভ্যতা বিকাশের পূর্বে মানুষ কি করত? এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তারা তাদের হিসাব নিকাশের জন্য ব্যবহার করত। আর এই পদ্ধতিতে গণনা বা হিসাব নিকাশের কাজ করা হতো বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে। এখানে তো প্রতীক হিসেবে তারা ব্যবহার করত প্রচলিত বিভিন্ন ধরনের হাতিয়ার, তারপরে পশু পাখি, এছাড়াও তারা ব্যবহার করত জীবজন্তু। এই পদ্ধতিতে কিন্তু ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থানের কোনো গুরুত্ব ছিল না বা গুরুত্ব পেত না, ফলে অঙ্কগুলোর কোনো স্থানীয় মান ছিল না। শুধুমাত্র ওই অঙ্কটির নিজস্ব যে মান, সেই মানের উপর ভিত্তি করে কি হতো? কোনো সংখ্যা নির্দিষ্ট করা হতো এবং হিসাব নিকাশ করা হতো। প্রাচীন যুগে ব্যবহৃত যে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, সেটিকে হচ্ছে মূলত এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকৃত উদাহরণ। আমরা একটু দেখে নিই যে হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তারা কোন ধরনের প্রতীক কিভাবে ব্যবহার করত। যেমন তারা একটা ভার্টিক্যাল স্ট্রোক ব্যবহার করত, মূলত এক, আমরা যে এক ব্যবহার করি সেটি বিকল্প হিসেবে। তারপরে আরেকটা ব্যবহার করত হেলমোনার্ক, সেটি কি করত? আমাদের প্রচলিত 10 সেটিকে প্রকাশ করার জন্য। এরপরে ব্যবহার করত কয়েল রো, সেটি তারা ব্যবহার করত মূলত 100, এবং লোটাস ফ্লাওয়ার সেটি ব্যবহার করত 1000 এটি প্রকাশ করার জন্য। পয়েন্টিং ফিঙ্গার এটি ব্যবহার করত তারা মূলত 10,000 হিসেবে, এবং বারবোর্ড ফিশ এরা ব্যবহার করত হচ্ছে মূলত 1,00,000 এর প্রতীক হিসেবে। আর অ্যাস্ট্রোনাইজড ম্যান এটি ব্যবহার করত তারা 10,00,000 এর বিকল্প হিসেবে, এবং রাইজিং সান এটিকে তারা ব্যবহার করত 1 কোটি হিসেবে। এই প্রতীক বা চিহ্নগুলোকে দিয়ে তারা কিভাবে সংখ্যা প্রকাশ করত? যেমন তাদের ব্যবহৃত হায়ারোগ্লিফিক্সদের ব্যবহৃত এই প্রতীক বা চিহ্নগুলো হচ্ছে এটি। এখানে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি কি 3টা লোটাস। এই 3টা লোটাস তারা কি কাজে ব্যবহার করত? এক একটা প্রতিটি লোটাসের মান হচ্ছে 1000, তার মানে 3টা লোটাস অর্থাৎ 3000। তারপরে দুইটা আছে কি কয়লা রোপ, প্রতিটি কয়লা প্রোবের মান কত? 100, তাহলে দুইটা কয়লা প্রোবের মান হচ্ছে 200। তারপরে অ্যালগন আর্ক 4টা, যার প্রতিটি মান হচ্ছে 10, তাহলে এখানে 4টার প্রতিটি মান যদি 10 হয় তাহলে 4 10 40। তারপর আমরা দেখতে পাচ্ছি 4টা ভার্টিক্যাল স্ট্রোক অর্থাৎ 4। তো এই মিলে 3240 আর 4 44, 3244। হায়ারোগ্লিফিক্সটা এভাবে তারা তাদের মান প্রকাশ করে। এবার আমরা দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে, তাকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ণয় করা হয় মূলত এই যে ব্যবহৃত চিহ্ন বা অঙ্কগুলোর পজিশন বা তার অবস্থানের উপর ভিত্তি করে। অর্থাৎ একই রকম দেখতে প্রতীক বা চিহ্নগুলো ভিন্ন ভিন্ন অবস্থানে অবস্থান করার ফলে কি হয়? তাদের মানেরও ভিন্নতা হয়। এই পদ্ধতিতে কোনো একটি অঙ্কের, যেটাকে আমরা সংখ্যা বলে থাকি, তার ভিন্ন ভিন্ন মান বহন করে কিসের উপরে? উক্ত অঙ্কটির বা ভিন্ন ভিন্ন অবস্থানের উপর ভিত্তি করে। বর্তমানে ব্যবহৃত সকল সংখ্যা পদ্ধতি কিন্তু আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা একটা উদাহরণ দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এটা জানি কত? 555। এটি গঠিত হয়েছে কি দিয়ে? 3টা 5 দিয়ে, 1 2 3, 3টা 5 দিয়ে। 3টা 5 একই রকম দেখতে, কিন্তু এই 3টা 5 তিন জায়গায় অবস্থান করার কারণে কি হচ্ছে? 3টা 5-এর মানও কিন্তু ভিন্ন হয়েছে। কেমন? আমরা সাধারণত কিভাবে একটা মান দেখি? এটাকে বলি একক, তারপরটা বলি দশক, তারপরটা বলি শতক। আচ্ছা, কেন একক, দশক, শতক বলা হয়? এটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটিও কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। এই একক, দশক, শতক কিভাবে হয় এবং এটা কি কাজে ব্যবহার করা হয়। তো এখানে আমরা কি করে থাকি? সেটা হলো একক, এককের ঘরে যে 5টা আছে তাকে আমরা কি করব? 1 দিয়ে গুণ দেব। তাহলে এরপরে দশকের ঘরে যে 5টি আছে সেটাকে আমরা 10 দিয়ে গুণ করব। তারপরে শতকের ঘরে যে 5টি আছে সেটিকে আমরা 100 দিয়ে গুণ করি। তো গুণ করার পরে কত হলো? 5 1 5,
তারপরে 5 10 50, এরপর হলো 5 100 500। এখন এইগুলোকে যোগ করলে কি হয়? যোগ করলে কিন্তু আসলে 555 তৈরি হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম 5, একই 5 তিনটা তিন জায়গায় অবস্থান করার কারণে কি হচ্ছে? মানের কিন্তু ভিন্নতা হচ্ছে। কেন ভিন্নতা হচ্ছে? এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর পজিশন বা অবস্থানের উপরে কিন্তু এর মানের ভিন্নতা আসে। কিন্তু একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির দিকে যদি দেখি, তিনটা লোটাস ফ্লাওয়ার, প্রতিটা লোটাস ফ্লাওয়ারের মান কত? আমরা জানি 1000। দুইটা কয়লা প্রোব, কয়লা প্রোবের মান কত? 100। অ্যালমোনার্ক মান কত? 10। ভার্টিক্যাল স্ট্রোক মান কত? 1 করে। খেয়াল করো, এখানে তিনটা লোটাস ফ্লাওয়ার পাশাপাশি বসার পরেও কিন্তু প্রত্যেকটা 1000 1000 1000 করে। কিন্তু এখানে তিনটা 5 পাশাপাশি বসার ফলে কি হচ্ছে? প্রথম পাঁচটির মান হচ্ছে 5, দ্বিতীয় পাঁচটির মান হচ্ছে 50 এবং তৃতীয় পাঁচটির মান হয়ে গেছে কিন্তু 500। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তা কিন্তু হচ্ছে না। সেখানে কি হচ্ছে? তিনটা লোটাস ফ্লাওয়ার পাশাপাশি বসার পরেও কিন্তু 1000 1000 1000 প্রতিটি মান কিন্তু নির্দিষ্ট আছে। তাহলে এটার মান হচ্ছে 3244। মূল পার্থক্য হচ্ছে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির এটি আমাদেরকে কিন্তু গুরুত্ব দিয়ে জানতে হবে, কারণ পরীক্ষার সময় প্রশ্ন আসে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, বা তোমার অনেক সময় খ দাগের অনুধাবনের প্রশ্ন কিন্তু এমন আসতে পারে যে অবস্থানের পরিবর্তনের ফলে কোন ধরনের সংখ্যার মানেরও পরিবর্তন হয়। অর্থাৎ আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো একটা সংখ্যা তার অবস্থানের পরিবর্তনের ফলে কিন্তু মানেরও পরিবর্তন হয়। কাজে খ দাগের অনুধাবনে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কিন্তু খ দাগের অনুধাবনে এমন করে আসতে পারে যে অবস্থানের কারণে কোন ধরনের সংখ্যা পদ্ধতির মানের পরিবর্তন হয় না, ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে কিন্তু তার উত্তর হবে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, তো এটা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিয়ে জানতে হবে। বর্তমানে সর্বাধিক ব্যবহৃত পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চারটা, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি কি আমরা জানি, তারপরে একটু দেখে নিই। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 10টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। আমরা একটু আগে বলেছি কোন সংখ্যা বা পরিমাণ প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয়? কিছু প্রতীক বা চিহ্ন। ঠিক তেমনি দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। তো বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বেজ। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, কেননা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের বেজ কি এটি কিন্তু ভালো করে জানতে হবে। বেজ হচ্ছে কোন একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী প্রতীক বা চিহ্নের সমষ্টিকে বলা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেজ। যেমন বলেছি কি দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এখন এই সংখ্যা পদ্ধতিতে এই যে 10টি ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, তাই এর বেজ হচ্ছে 10। প্রাচীন ভারতে সর্বপ্রথম শুরু হয়েছিল কিন্তু আসলে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা প্রতিনিয়ত সংখ্যা উপস্থাপন এবং হিসাব নিকাশের জন্য কি করি? এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাই শব্দের অর্থ 2। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। কেন? এখানে 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। আমরা একটু আগে বলেছি কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য যতগুলি মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হবে তার সমষ্টিকে কি বলা হবে? বেজ বলা হবে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুইটা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে, সেই কারণে বাইনারি বেজ হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতি সবথেকে সরলতম একটি সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে এই যে শূন্যকে গণনা করা হয় বিদ্যুতের অনুপস্থিতি বা অফ হিসেবে, আর 1 কে গণনা করা হয় বিদ্যুতের উপস্থিতি বা 1 হিসেবে, যেটি মেশিনের জন্য সহজেই বোধগম্য। আর এই কারণেই কিন্তু কম্পিউটারের অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো প্রশ্ন আসে
কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ। আমরা সেটা একটু জেনে নিই। কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করা হয়? মূলত আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন হিসাব নিকাশের জন্য ব্যবহার করি কোন সংখ্যা পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু কম্পিউটারে ব্যবহার করা হয় কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। কেন? এটি হচ্ছে মূল প্রশ্ন। দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যায় ব্যবহৃত হয়ে থাকে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক বা অঙ্ক। কিন্তু কম্পিউটার অভ্যন্তরে কাজ করা হয়ে থাকে মূলত ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে। এ কিন্তু কোনো 0 1 2 3 কোনো কিছুই চেনে না, সে কি চেনে? শুধুমাত্র ইলেকট্রনিক সিগন্যাল। এখন দশমিক সংখ্যা পদ্ধতির এই যে 10টি অঙ্ক, এই 10টি অঙ্ককে আলাদা আলাদা সিগন্যাল রূপান্তর করা এটি অসম্ভব না হলেও এটি কিন্তু জটিল একটা কাজ। পক্ষান্তরে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুইটি অঙ্ক আছে, একটি 0 আর একটি কি 1, এই দুইটাকে সহজেই কিন্তু ইলেকট্রনিক সিগন্যাল দ্বারা বুঝিয়ে দেওয়া সম্ভব। বাইনারি সিস্টেমে মাত্র দুইটি অবস্থা থাকায় এটি ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা খুবই সহজ। এই কারণে কিন্তু মূলত কম্পিউটারে বাইনারি পদ্ধতি ব্যবহার করাটা সুবিধাজনক। আমি আবারও ক্লিয়ার করি, কম্পিউটারে কেন বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয় থাকে? কারণ আমরা বলেছি কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র, সে কাজ করে কিসের সাহায্যে? ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে। এখন আমরা যে দশমিক সংখ্যাটি ব্যবহার করে থাকি, এই দশমিক সংখ্যাতে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এখন কম্পিউটারকে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি নাম্বার বোঝানোর জন্য তাকে 10 রকম সিগন্যাল তৈরি করতে হতো। এই কাজটা অসম্ভব না হলে কিন্তু একটা জটিল বিষয়। পক্ষান্তরে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1, এই যে দুইটা প্রতীক বা চিহ্ন বা দুইটা সংখ্যা আমরা যাই বলি না কেন, এই দুইটা সংখ্যাকে সহজেই ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া যায়। এখানে বলা হচ্ছে সিগন্যাল যদি না থাকে তাহলে কম্পিউটার কি করে? সেটাকে 0 ধরে নেয়, আর যখনই কোনো সিগন্যাল পায় তখনই সেটা 1 ধরে নেয়। কাজে সিগন্যাল আছে নাই আছে নাই এর দ্বারা সহজে সে 0 1 0 1 বুঝে নিতে পারে বা কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া যেতে পারে, যেটি কিন্তু আসলে দশমিক সংখ্যা পদ্ধতিতে সম্ভব ছিল না। বিধায় কি হলো? কম্পিউটারে এই বাইনারি সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করা হলো। এরপর আমরা দেখি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 8টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হচ্ছে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, কেননা এখানে 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা আগেই বলেছি যে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হবে তার বেজ হচ্ছে তত। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক ব্যবহার করা হচ্ছে, তাই এর বেজ 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 আর ডেসিমাল মানে 10। তো হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। যে সংখ্যা পদ্ধতিতে 16টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা যদি দেখি এখানে 0 থেকে 9 পর্যন্ত আমাদের পরিচিত যে দশমিক সংখ্যায় যে প্রতীক বা সিম্বলগুলো ব্যবহার করা হতো এখানে তত সেইগুলোই ব্যবহার করা হয়েছে। তারপরে যে এ বি সি ডি ই এফ, এগুলিকে আমরা সাধারণত জানি ইংরেজি অ্যালফাবেট হিসেবে। কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রবর্তনকারীরা এই ধরনের একটা সিম্বলকেও তার একটা গাণিতিক চিহ্ন হিসেবে ব্যবহার করেছে। যেমন আগে ব্যবহার করা হতো এরকম কতগুলো সিম্বলকে গাণিতিক চিহ্ন হিসেবে, ঠিক তেমনি হেক্সাডেসিমাল আলারও তারা কি করেছে? এই চিহ্নগুলোকে কিন্তু গাণিতিক চিহ্ন হিসেবে ব্যবহার করেছে। কাজেই গণিতে আমরা যা কিছু ব্যবহার করা হয় সবই কিন্তু আসলে প্রতীক বা চিহ্ন, এগুলো কোনো সংখ্যা নয়। এই প্রতীক বা চিহ্ন দ্বারা আমরা এক একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করি মাত্র। এখানে a সমান বলা হয়েছে 1 0 বা আমরা যেটাকে বলি 10, b সমান 1 1 বা 11, c সমান 1 2 বা 12 এবং d সমান 1 3 বা 13 এবং e সমান 1 4 বা 14 এবং f সমান 1 5 বা 15। আমাদের এই যে a b c d e f এর কোনটার কত মান এটি কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এটা দিয়ে প্রশ্ন আসেই। পরীক্ষায় সংখ্যা পদ্ধতি নিয়ে বেশিরভাগ প্রশ্ন আসবে কিন্তু বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নিয়ে, যে সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে অবগত ছিলাম না সেই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে। কাজে ওই সংখ্যা পদ্ধতির দিকে কিন্তু আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে।
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16। কেননা এখানে 0 থেকে f পর্যন্ত 16টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা বলেছিলাম কি যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হবে সেই সংখ্যা পদ্ধতির বেস তত। কাজে এখানে হেক্সাডেসিমালে 0 থেকে f পর্যন্ত 16টি প্রতীক বা সিম্বল ব্যবহার করা হচ্ছে, তাই এটার বেস 16। পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোন সংখ্যার মান নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে তার ওই যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে অঙ্ক তার নিজস্ব মান, যেমন 5 তার নিজস্ব মান 5, 4 তার নিজস্ব মান 4। দ্বিতীয়টি হচ্ছে তার বেজ কত, 10, 8 নাকি 16। এবং তৃতীয়টি হচ্ছে তার পজিশন বা অবস্থান কোথায়। যেমন ধরো যদি একটা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা হয় 3, 3, এটি যদি বেস 10 হয় তাহলে কি হবে? 3 গুণ 1 সমান সমান 3, আর এটি 3 গুণ 10 সমান সমান 30, তাহলে কত হলো? 33। কিন্তু যদি এই 3, 3 এটি বেস 8 হয় তাহলে কত মান হবে? তখন 3, 3, এটা হলো 3 গুণ 1 সমান সমান 3, আর এটি হলো 3 গুণ 8 সমান সমান 24, তাহলে কত হলো? 27। এখানে বলা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোন একটি সংখ্যার মান নির্ণয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটি, যার একটি হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, যেমন এখানে যেটি আমরা ব্যবহার করেছি এর নিজস্ব মান হচ্ছে 3। দ্বিতীয়ত হচ্ছে সেই সংখ্যাটির বেস বা ভিত্তি, আর তৃতীয়টি হচ্ছে সে কোথায় অবস্থান করতেছে। এখানে দেখো প্রথম তিনটির মান 1 ঠিকই আছে, কিন্তু এইটার অবস্থানগত এবং বেজের কারণে এটির মান হচ্ছে 30, কিন্তু এই সংখ্যাটির বেজ এবং অবস্থানগত কারণের মান হচ্ছে 24। তো এই কারণে বলা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোন সংখ্যার মান নির্ণয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই তিনটি। কোন একটি সংখ্যা কোন পদ্ধতিতে লেখা তা বোঝার জন্য কি করা হয়? সংখ্যা পদ্ধতির ভিত্তিকে সাবস্ক্রিপ্ট করে ডানে একটি নিচে লিখে দিতে হয়। যেমন এটি 110, 110 এই চিহ্নটি দশমিকেও ব্যবহার করা হয়ে থাকে, বাইনারিতেও 10 ডিজিট আছে, অক্টালেও 10 আছে, হেক্সাডেসিমালেও 10 আছে। কাজেই 110 যদি লেখা হয়ে থাকে তাহলে এটি কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা? কারণ একটু আগে আমরা বলেছি এই 110 যদি এর বেস 10 হয় তাহলে তার মান একরকম হবে, যদি এর বেস 8 হয় তাহলে কিন্তু তার মান আরেক রকম হবে। কাজে এই সংখ্যা পদ্ধতিটা কোন পদ্ধতির সেটি বোঝানোর জন্য নিচে এভাবে সাবস্ক্রিপ্ট করে কি করা হয়? তার বেসকে লিখে দেওয়া হয়। ঠিক তেমনি বাইনারি সংখ্যার ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট করে বেস 2 কে লিখে দেওয়া হয়, ঠিক তেমনি অক্টাল সংখ্যার ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট করে বেস 8 লিখে দেওয়া হয়, হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট করে বেস 16 লিখে দেওয়া হয়, কিংবা হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি করা হয়? এভাবে 16 না লিখে 8 লিখে দেওয়া হয়। কাজে কোন একটি সংখ্যা কোন পদ্ধতির সেটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে বেস দেখে। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোন সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হয় কিভাবে? ডান দিক থেকে বাম দিকে। কিভাবে? একক, দশক, শতক, সহস্র, এভাবে। এখানে প্রথম ঘরের মান একক। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যখন আমরা পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যার পার্থক্য দেখিয়েছিলাম তখন আমরা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির মান বের করার সময় একক, দশক, শতক এটা লিখেছিলাম। এখন আমরা সেটি বোঝার চেষ্টা করব। তো আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতির কোনো মান বের করতে গেলে কি করি? আমরা একক, দশক, শতক, সহস্র এভাবে লিখি। যেমন ধরি এই যে 555, এইটি যদি দশমিক সংখ্যা পদ্ধতির হয় তাহলে সেটা আমরা গুনবো একক, দশক, শতক, এভাবে আমরা গুনি। প্রথম ঘরের মান একক, দ্বিতীয় ঘরের মান দশক কিভাবে হয়? অর্থাৎ এখানে দ্বিতীয় ঘরের মান মূলত দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10। তো প্রথম ঘরের মান সবসময় 10 টু দি পাওয়ার 0 মানে 1, এটা নির্দিষ্ট করে দেওয়া। বা যদি বাইনারি 2 হয় তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি তারপরে হচ্ছে তোমার কি বলে 8 টু দি পাওয়ার 0 মানে 1, 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। পরবর্তী যে ঘরটা 10 টু দি পাওয়ার 1 সমান 10 কেমন করে হয়? বেসিক্যালি যেটা হয় প্রথম যে ঘরটা 1 হচ্ছে এই এর সাথে এর যে বেস আছে সেই বেসকে আমরা গুণ করি। তাহলে 10 1 কে গুণ করলে কত হয়? 10। সেটি কিন্তু তার পূর্ববর্তী সংখ্যার মান হয়।
এবং এই পূর্ববর্তী সংখ্যার যে মান হয় তার সাথে আমরা আবার যদি বেস গুণ করি তাহলে 10 গুণ 10 কত হচ্ছে 100, সেটি কিন্তু আসলে তার পূর্ববর্তী সংখ্যার আসে। তো এটার সাথে যদি আমরা আবার 10 গুণ করি তাহলে 10 100 কত হয় 1000, তো তখন সেটা 1000। তার সাথে যখন আমরা আবার ওই সংখ্যা পদ্ধতির বেসকে গুণ করি তখন তার পূর্ববর্তী যে সংখ্যা সেটি হয় কত 10000। যখন তার পরবর্তীকে আবার ওই বেস দিয়ে গুণ করি তখন কিন্তু আসলে হয় কি 1 লাখ। এভাবে কিন্তু আসলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ এটা হয়ে থাকে। তো সেই কারণে প্রথম ঘরের মান হচ্ছে একক, দ্বিতীয় ঘরের মান হচ্ছে দশক, তৃতীয় ঘরের মান হচ্ছে 100, তারপর চতুর্থ ঘরের মান হচ্ছে 1000, এভাবে নির্ণয় করা হয়ে থাকে। কিন্তু যদি এটি দশমিক সংখ্যা না হয়, বাইনারি সংখ্যা হয়, তাহলে সেটির মান কেমন করে হবে? এখন কিন্তু এটা আমাদের বুঝতে হবে। বাইনারি, বাই মানে হচ্ছে 2, তো বাইনারি সংখ্যার স্থানীয় মান 2 ঘাত করে বৃদ্ধি পাবে। যেমন একটু আগে আমরা দেখেছি দশমিক সংখ্যার স্থানীয় মান কত ঘাত করে বৃদ্ধি পেয়েছিল? 10 ঘাত করে, অর্থাৎ প্রতিটি মানের সাথে আমরা 10 গুণ করে বৃদ্ধি করেছিলাম, কেননা তার বেজ ছিল 10। কাজে এক্ষেত্রে বাইনারি বেজ হচ্ছে 2, কাজে এটা বৃদ্ধি পাবে কেমন করে? 2 ঘাত করে। তো এখানে যেমন প্রথম ঘরের মান 2 টু দি পাওয়ার 0 সমান বলেছে 1, এখন এই 2 টু দি পাওয়ার 0 সমান 1 এর সাথে এই 2 টু দি পাওয়ার 0 সমান 1 এর সাথে এর বেস কত ছিল? 2, তার সাথে আমরা 2 গুণ দেই। যেমন ধরো যদি বাইনারি আমার একটা সংখ্যা হয় তাহলে তেমন কেমন করে হবে? প্রথম ঘরের মান আমরা বলেছি 1 বাই একক, এর সঙ্গে কি করি? ওই সংখ্যাটির বেস গুণ করি, তাহলে 2, কত হলো 2। তো এর সঙ্গে যদি আবার ওর বেসকে গুণ করি তাহলে কত হয়? 4, তার সাথে যদি আবার বেসকে গুণ করি তাহলে কত হয়? 8, তার সাথে যদি আবার বেসকে গুণ করি তাহলে কত হয়? 16, তার সাথে যদি আবার বেসকে গুণ করি তাহলে কত হয়? 32। তাহলে দেখো ওখানে 10 গুণ করে বৃদ্ধি পেয়েছিল বিধায় একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর এখানে 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, কেন? কারণ এর বেজ হচ্ছে 2। তাই এই ক্ষেত্রে হবে একক, দ্বিয়ক, চারক, আটক, 16, 32, 64, 128, 256, 512, 1024। ঠিক যেমন একক, দশক, শতক, সহস্র সেটা হয়েছিল। তাহলে এখানে যে সিস্টেম বা পদ্ধতি যেটা আমরা বলি, পদ্ধতি কিন্তু আসলে একই। মূলত সংখ্যা পদ্ধতির বেজের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এর মধ্যকার যে পদ্ধতির কিন্তু আসলে কোনো ভিন্নতা নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সংখ্যা পদ্ধতির প্রাথমিক কিছু বিষয় নিয়ে। এখানে আমরা জানলাম সংখ্যা পদ্ধতি কি, আমরা জানলাম সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কিভাবে প্রকাশ করতে হয় সেটি আমরা জানলাম। আজকে সময় স্বল্পতার কারণে আমি আর বেশি দূর আগাতে পারলাম না। আগামী ক্লাসে আমরা কিভাবে পূর্ববর্তী সংখ্যা কিংবা পরবর্তী সংখ্যা সহজে নির্ণয় করা যায় সেটি আমরা দেখব। সে পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ আজকের মতো।